এমন অনেক কষ্ট আছে যেটা কাউকে বলা যায় না, বুকের মধ্যে চাপা পড়ে থাকে। শৈশব কৈশোরের কোনো কিছু না পাওয়াটা মনের ভেতরে গেঁথে যায়। তখন নিজেকেই নিজে এই বলে সান্ত্বনা দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না, ওসব জিনিস আমাদের জন্য নয়। বড় হয়ে সেই সব না পাওয়া জিনিসগুলোর সামনাসামনি হলে তখন সেটা বড় যন্ত্রণাদায়ক হয়। আমি শেফালি, আজ 12 বছর ধরে শাড়ি পরি না। রাতের বেলা মাঝে মাঝে আলমারি খুলে একটা শাড়ি বের করি, টিয়া রঙের তাঁতের শাড়ি। সেটা বুকে চেপে ধরে ভাঁজ খুলি, উল্টে পাল্টে দেখি, আবার ভাঁজ করে রাখি। কোনো কোনো দিন এসব করতে করতে কেঁদে ফেলি। তারপর ঘন্টার পর ঘন্টা কেটে যায়। রাত ভোর হয়ে এলে ঘুমিয়ে পড়ি। শাড়িটা তখনও আমার বুকের উপর পড়ে থাকে। আজও তেমনি শাড়িটা নাড়াচাড়া করতে করতে নিজের বুকের উপর রেখে পুরনো কথাগুলো ভাবতে লাগলাম। আমি একটা প্রাইমারি স্কুলে চাকরি করি। 12 বছর আগে জুলাই মাসের 8 তারিখে জীবনে প্রথম শাড়ি পরেছিলাম। সেদিন আমাদের প্রীতিলতা গার্লস হাই স্কুলে শিক্ষামন্ত্রী আসবেন, তাকে সম্বর্ধনা দেওয়া হবে। আমরা ক্লাস 9-10 মেয়েরা হাতে ফুল নিয়ে লাইনে দাঁড়িয়েছিলাম। আমাদের মফস্বলের বর্ণ গন্ধহীন স্কুলে হঠাৎ করে যৌবন ঝলমল করে উঠেছিল। স্কুল থেকে আমাদের সবাইকে বলেছিল শাড়ি পরে আসতে। আমার শাড়ি ছিল না, তাই মায়ের যে শাড়িটা ভালো ছিল সেই শাড়িটাই সেদিন পরেছিলাম। মায়ের যে শাড়িগুলো ছিল তার মধ্যে এই টিয়া রঙের শাড়িটাই ছিল বেশি পছন্দের। শাড়িটা বাবা মাকে কিনে দিয়েছিলেন যখন মা হাঁটা চলা করতে পারতেন। আমি অবশ্য তখন শাড়ি পরতে জানতাম না। আলমারি খুলে মায়ের শাড়িটা বার করে মায়ের সামনে গিয়ে পরার চেষ্টা করতাম। মা শুয়ে শুয়ে আমাকে দেখিয়ে দিতেন। শাড়িতে কুঁচি দেওয়া আমার হয়ে উঠত না। মা শীর্ণ দুহাত দিয়ে ঠিক করে দিতেন। মায়ের দেখা দেখি আমি নিজে চেষ্টা করতাম, আবার চেষ্টা করতাম। এভাবে প্রতিদিন করতাম। মা সারাদিন শুয়ে থাকতেন। আমার যখন 4 বছর বয়স, তখন থেকে দেখতাম মা একটু হাঁটা চলা করলেই হাঁপিয়ে উঠতেন, তারপর গিয়ে শুয়ে পড়তেন। তাই মায়ের শুয়ে থাকাটা ছিল আমাদের কাছে স্বাভাবিক। একটু বড় হলে জানতে পারলাম মায়ের হাঁপানির সঙ্গে হাড়ের ভেতরের মজ্জাগুলো শুকিয়ে যাচ্ছে, তাই উঠে দাঁড়াতে পারতেন না। তবে অতি কষ্টে কোনো রকমে কোনো সময় বাবা, কোনো সময় আমাকে ধরে ওয়াশরুমে পর্যন্ত যেতেন। দাদা তখন কলেজে পড়ত। বাবা বিএলআরও অফিসে ছোটখাটো একটা চাকরি করতেন। মা শুয়ে থাকতেন। মা শুয়ে থাকতেন বলে ছোট থেকেই আমাকে রান্নাটা শিখে নিতে হয়েছিল। যদিও বাবা সময় সময় আমাকে সাহায্য করতেন, মাঝে মাঝে মাকে ওয়াশরুমে নিয়ে যাওয়ার সময় মার দম বন্ধ হয়ে আসতো। তখন তাকে ইনহেলার দিতে হতো। এই জন্যই মা বেশিরভাগ সময় শুয়ে থাকতেন, আর শুয়ে শুয়ে কামারের দোকানের হাঁপড়ের মতো নিঃশ্বাস নিতেন। আমার মা কিন্তু আগে এরকম ছিলেন না। তখন আমরা 2 ভাই বোন বাবা মায়ের সাথে হাসি খুশি জীবনযাপন করেছি। ঘরে একটা ছবির অ্যালবাম ছিল। একবার বাবা আমাদেরকে নিয়ে দীঘায় ঘুরতে গিয়েছিলেন। অ্যালবামের সেই ছবিগুলো আবছা হয়ে গেলেও এখনো বোঝা যায় সেই সময় আমি সমুদ্রের ধার দিয়ে দৌড়চ্ছি, পেছনে বাবা আর মা ছুটছেন আমাকে ধরতে। আর একটা ছবিতে আমি মার কোলে।
এই সব ছবিগুলো দেখতাম আর আমার খুব দীঘায় যাওয়ার ইচ্ছে হতো আমি আর দাদা ছুটোছুটি করি, কেউ সেই ছবি তুলুক। কিন্তু আমাদের যাওয়ার মতো অবস্থা ছিল না। কেরানি বাবা আমার মায়ের ঠিক মতো চিকিৎসাই করাতে পারছিলেন না। মায়ের জন্য মাসে হাজার হাজার টাকার ওষুধ লাগে, ডাক্তার দেখাতে হতো। তাছাড়া আমরা ভাই বোন লেখাপড়াও করতাম। মায়ের শুকিয়ে যাওয়া গা হাত পায়ে হাত বুলিয়ে দিতে দিতে মায়ের সাথে কথা বলতাম। মা কথা বললে কষ্ট হতো বলে মাথা নেড়ে হ্যাঁ না উত্তর দিতেন, আর শুকনো মুখে একটু একটু হাসতেন। বাবা অফিস থেকে ফিরে মায়ের সাথে টুকটাক কথা বলতে বলতে চা করে নিয়ে এসে নিজে খেতেন আর মাকে ধরে তুলে খাইয়ে দিতেন। আর ওষুধগুলো সব খেয়েছে কিনা জিজ্ঞেস করতেন। মাকে কলকাতা নিয়ে গিয়ে ভালো চিকিৎসা করানো ছিল খুব জরুরি। সেক্ষেত্রে অনেক টাকার প্রয়োজন। চিকিৎসার জন্য কলকাতায় গিয়ে থাকা, ডাক্তার দেখানো, ওষুধপত্র, খাওয়া দাওয়া সব মিলিয়ে অনেক টাকার প্রয়োজন। অসুবিধা আরো ছিল, কলকাতাতে আমাদের কোনো আত্মীয় স্বজন ছিল না। চোখের সামনে বাবাকে দেখতে লাগলাম, দিনকে দিন কেমন যেন হয়ে যাচ্ছিলেন। একটু কম বেশি হলে চিৎকার চেঁচামেচি করতেন। মা তখন কোকাতে কোকাতে দাদাকে ডেকে বলতেন, শান্তনু, তোর বাবার কি লাগবে না লাগবে একটু দেখ। উল্টে তখন দাদাকে দেখলে বাবা আরো রেগে যেতেন। অথচ আমি বাবার কাছে গেলে কি কারণে যেন বাবা চুপ হয়ে যেতেন। বাবাকে ঠান্ডা করার জন্য মা কখনোই আমাকে ডাকতেন না। দাদা বেশিরভাগ সময় বাড়িতে থাকতো না, টিউশনি করে বেড়াতো। অথচ সংসারের জন্য একটা টাকাও খরচ করতো না। পুরো কলেজ লাইফ কাটিয়েছিল দুটো জামা প্যান্ট দিয়ে। আমার বন্ধু মধুমিতা একদিন আমায় ডেকে বলেছিল, তো দাদার মতো কিপটে আমি জীবনে দেখিনি। টিউশনি করে অথচ একটা টাকাও খরচ করে না। লর্ড ক্লাইভের আমলের ঢোলা ঢালা জামা পরে ঘুরে বেড়াই। এই রকম অনেক কথা আমাকে শুনতে হতো। প্রথম প্রথম কষ্ট হতো, পরের দিকে সয়ে গিয়েছিল। স্কুল থেকে প্রতি বছর মেয়েদের পিকনিকে নিয়ে যেত। আমি কখনো যেতাম না। যাদের ঘরে অসুস্থ মা শুয়ে থাকে, বাবা কেরানির চাকরি করে, তাদের পিকনিকে যাওয়া মানায় না। এসব কথা আমাদেরকে কেউ শেখায়নি, কিন্তু আমরা শিখে গিয়েছিলাম পরিস্থিতির চাপে। একবার পিকনিকে যাওয়ার খুব ইচ্ছে হয়েছিল। দাদাকে বলেছিলাম, দাদা, আমাকে কিছু টাকা দে না, স্কুলের পিকনিকে যাব। দাদা তার উত্তরে বলেছিল, একটা থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেব। জানিস, তোর ওই পিকনিকে যে টাকাটা লাগবে তাতে মায়ের এক পাতা ওষুধ হয়ে যাবে। বলে আমাকে বকে ঘরের পেছনে গিয়ে মুখ চেপে কান্না শুরু করে দিয়েছিল। আসলে দাদা কখনো আমাকে বকতো না, তাই হয়তো সেদিন বকেছিল বলে কাঁদছিল। সেই কান্না আমি আমার জানলার ফাঁক দিয়ে দেখেছিলাম। দাদার কান্না দেখে আমিও সেদিন খুব কেঁদেছিলাম। আর কখনো পিকনিকে যাওয়ার জন্য তার কাছে টাকাও চাইনি। আসলে আমি সেদিন ভেবেছিলাম, টাকাটা যদি দাদা দিত তাহলে পিকনিকে না গিয়ে সেটা দিয়ে তার জন্য একটা জামা কিনে দিতাম। এই দুর্দশার মধ্যে একটা বিষয় ছিল প্রশংসনীয়। আমরা ভাই বোন দুজনেই ছাত্র হিসেবে বেশ উঁচু মানের ছিলাম। দাদা সারা দিন টিউশনি করত আর নিজের পড়াটাও করত। তবুও অকারণে বাবার গালমন্দ শুনত। সকালের দিকে নিজের পড়া পড়ে রান্নাটা করতে হতো বলে
প্রায় দিনই স্কুল যেতে আমার দেরি হয়ে যেত। তবুও দেরি হলেও স্কুলটা কামাই করতাম না। আবার কোনো কোনো দিন বাবা নিজে এসে আমাকে সাহায্য করতেন আর জিজ্ঞাসা করতেন, তোর মায়ের আজ শরীরের কি অবস্থা রে? আমি বলতাম, একটু ভালো। আমরা দুজনেই জানি মায়ের আসল কন্ডিশন কি। তবুও আমার কথায় কেন যেন বাবা একটু আশ্বস্ত হতেন। যখন বলতাম ভালো, তখন তিনি বিশ্বাস করতেন আসলেই ভালো। তারপর দুটো খেয়ে পুরনো জামা কাপড় গায়ে দিয়ে অফিসে চলে যেতেন। বাবার জুতোয় যে কটা তালি ছিল সেটা গুণে শেষ করা সম্ভব ছিল না। সেই জুতো সেলাইয়ের কাজটাও বাবা নিজেই করতেন। অথচ বিএলআরও অফিসে কত টাকার ছড়াছড়ি। লোকে বলে সেখানে নাকি টাকার হরিণ লুট হয়। অথচ আমার বাবার পরিবার বিনা চিকিৎসায় শুয়ে শুয়ে কাতরায়। মধুমিতার বাবা আর আমার বাবা একই অফিসে একই চাকরি করতেন। অথচ মধুমিতারা অনেক সচ্ছল, নতুন নতুন জামা কাপড় পরত। তাদের বাড়িতে অনেক শৌখিন জিনিসপত্রও ছিল। মধুমিতার ছোট ভাইয়ের যা খেলনা ছিল, আমরা মনে হয় অত বিস্কুট কখনো খাইনি। গানের মাস্টার এসে মধুমিতাকে গান শেখাতেন। আমার দাদার কাছে অঙ্ক শিখত। দাদা বলতো, তোর ওই বন্ধুটার মাথায় কিছুই নেই। আমিও জানি কিছু নেই, গানের গলাও নেই। তবুও স্কুলের বার্ষিক ফাংশনে একটা হারমোনিয়াম নিয়ে এসে ফ্যাঁ ফু করবেই। বাবার বোধহয় মাইনে একটু বেড়েছিল। সেদিন দাদার জন্য একটা জামা কিনে এনে চুপি চুপি আমাকে দিয়ে বলল, তোর দাদাকে দিস। আমি সেদিন বলেছিলাম, দাদার জন্য না কিনে নিজের জন্য তো একটা কিনতে পারতে। তোমারও তো অফিসে যাওয়ার মতো ভালো জামা কাপড় নেই। এছাড়া দাদা শুনলে কিন্তু রাগ করবে, বলবে টাকা নষ্ট করেছ। বাবা তার উত্তরে বলেছিলেন, ওরে, আমাকে সবাই চেনে, আমার না হলেও চলবে, কিন্তু ছেলেটার ভালো জামা প্যান্ট নেই। ওর বয়সী ছেলেরা কত রং বেরঙের জামা প্যান্ট পরে ঘুরে বেড়ায়, আমি কিনে দিতে পারি না বলে আমারও তো খারাপ লাগে রে। কথাগুলো বলে বাবা মাথা নিচু করে চলে গেলেন। রাতের বেলা দাদাকে জামাটা দিয়ে সব বললাম। দাদা জামাটা হাতে করে নিয়ে কিছু না বলে চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। তারপর চোখ দুটো মুছে বলল, আমি নিজের পেছনে এক পয়সাও ব্যয় করি না। আমাকে সবাই কৃপণ বলে, জানি, বাবাও রাগ করে, কিন্তু আমি এটা করি শুধু একটাই কারণে। আমি টাকা পয়সা জমিয়ে মাকে কলকাতায় নিয়ে গিয়ে চিকিৎসা করিয়ে সুস্থ করে তুলব। মাকে সুস্থ করতে অনেক টাকা লাগবে রে। আমি সেদিন দাদার মুখের দিকে অবাক হয়ে তাকিয়েছিলাম। সেদিনটা খুব মনে পড়ে। আমি স্কুলে ছিলাম। পাড়ার একজন গিয়ে খবর দিল আমার মা আর নেই। দিদিমণি আমাকে বাড়ি চলে যেতে বললেন। বাড়িতে পৌঁছে দেখি পাড়ার মানুষজন কান্নাকাটি করছে। আমি মা মা করতে করতে পাগলের মতো ঘরের মধ্যে ছুট দিলাম। বাবা আর দাদাকে কোথাও দেখতে পেলাম না। ঘরের মেঝেতে একটা মাদুরের উপরে চাদর পাতা, উত্তর দিকে বালিশের উপরে মাথা দিয়ে মুখটা সামান্য হা করে মা পরম নিশ্চিন্তে ঘুমোচ্ছে। শীর্ণ হাত দুটোর মুঠো খোলা। মায়ের মুখ দিয়ে আর হাঁপড়ের শব্দ হচ্ছে না। আমি সেদিকে তাকিয়ে কাঁদতে লাগলাম।